তোমাদের আগের ক্লাসে বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ক্লাসে তোমাদের বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করব। এই আলোচনার আগে একটা বিষয় দেখে নেওয়া যাক যে তুমি কোনো পার্বত্য অঞ্চল, বিশেষ করে সিকিমের নাথুলায় বেড়াতে গেছো। বেড়াতে গিয়ে দেখো হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে এবং হঠাৎ করে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেলে। এখন প্রশ্ন হচ্ছে, এই হঠাৎ শ্বাসকষ্ট হওয়া এবং তার সঙ্গে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাওয়ার কারণ কী? তার কারণ হচ্ছে যে বায়ুর উপাদানের ঘনত্ব উষ্ণতা ভেদে বদলে যায়, ফলে বায়ুমণ্ডলের রূপ বদলে যায়। এই কারণে এই ঘটনা ঘটে। এবার বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই দেখব, দেখো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আমরা দুটো ভাগে করি, একটা রাসায়নিক গঠন উপাদান অনুসারে আর একটা উষ্ণতা তারতম্য অনুসারে, অর্থাৎ উষ্ণতা হ্রাসবৃদ্ধি অনুসারে। রাসায়নিক গঠন উপাদান অনুসারে আমরা বায়ুমণ্ডলকে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার এই দুই ভাগে ভাগ করি। আর উষ্ণতা তারতম্য উষ্ণতা হ্রাসবৃদ্ধি অনুসারে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলো হলো ট্রোপোস্ফিয়ার, যেটা বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তো প্রথমে আলোচনা করা যাক রাসায়নিক গঠন ও উপাদান অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। দেখো এখানে রাসায়নিক গঠন উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুটো স্তরে ভাগ করা হয়। একটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এখানে যে ছবিটা দেওয়া আছে সেখানে দেখো বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুসারে ছবিটাকে ভাগ করা হয়েছে। অর্থাৎ এখানে লক্ষ্য করো, ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত এই স্তরে বায়ুমণ্ডলের উপাদানগুলি একই অনুপাতে থাকে, যেটা বলা হয় হোমোস্ফিয়ার। এবং 90 কিলোমিটারের পর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এক একটা স্তরে এক একটা উপাদানের প্রাধান্য দেখা যায়, সেই জন্য একে বলা হয় হেটেরোস্ফিয়ার। এবং এখানে লক্ষ্য করো যে কী বলি, হেটেরোস্ফিয়ারকে আবার 4টে ভাগে ভাগ করেছে। নাইট্রোজেন স্তর, এটা হচ্ছে নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর, তারপরে হচ্ছে তোমার হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। এবার আলোচনা করা হোক হোমোস্ফিয়ার। এবং হোমোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 90 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই অংশে বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত মোটামুটি একই রকম বা সমান অনুপাতে থাকে বলে একে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলে। এইখানে ছবিতে লক্ষ্য করো, দেখো এইখান থেকে ভূপৃষ্ঠ থেকে এই যে 90 কিলোমিটার পর্যন্ত এই অংশটা হচ্ছে হোমোস্ফিয়ার। এই অংশটা হোমোস্ফিয়ার এবং এর বৈশিষ্ট্য হলো বায়ুর প্রধান 4টি গ্যাসীয় উপাদানের অনুপাত একই থাকে। অপর বৈশিষ্ট্য, এই স্তরে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসীয় উপাদানের পরিমাণ বেশি। তৃতীয় বৈশিষ্ট্য, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার সামান্য অংশ সমমণ্ডলের অন্তর্গত। চতুর্থ বৈশিষ্ট্য, গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং কঠিন কণা দ্বারা হোমোস্ফিয়ার বা সমমণ্ডল গঠিত। পরে দেখো হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার ঊর্ধ্বে 90 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত এবং এই অংশে বায়ুমণ্ডলের উপাদানগুলোর অনুপাত একই রকম থাকে না। এক একটা অঞ্চলে এক একটা উপাদানের প্রাধান্য থাকে, এই জন্য এই স্তরটার নাম হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এবং এই স্তরকে 4টি ভাগে ভাগ করা হয়: নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর। দেখো এখানে ছকের মাধ্যমে বিষমমণ্ডল পরিবারটাকে দেখানো হয়েছে। যেমন প্রথম যে স্তরটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, না এটা 90 থেকে 200 কিমি উচ্চতায় অবস্থান করছে এবং এই স্তরে নাইট্রোজেনের আধিক্য বেশি। পরের স্তর 200 কিলোমিটারের পর থেকে 1100 কিলোমিটার পর্যন্ত স্তরটা হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর এবং এই স্তরে অক্সিজেনের প্রাধান্য বেশি। তারপরে স্তরটা হচ্ছে 1100 কিলোমিটার থেকে 3500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হিলিয়াম স্তর এবং এই স্তরে হিলিয়ামের আধিক্য বেশি। তারপরে স্তরটা হচ্ছে হাইড্রোজেন স্তর এবং এই স্তরটা হচ্ছে 3500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটারের মধ্যে বিস্তৃত এবং এই স্তরে হাইড্রোজেনের প্রাধান্য সবথেকে বেশি। পরের যে বিষয়টা সেটা হচ্ছে এরপরে হাইড্রোজেন স্তর, মানে হাইড্রোজেন পরমাণুর ঘনত্ব অসীম মহাকাশে হাইড্রোজেন পরমাণুর ঘনত্বের পরমাণুর সমান, ফলে এর পরে থেকে বা এখানে ভর শূন্য হয়। হেটেরোস্ফিয়ার বৈশিষ্ট্যগুলো কী কী? না, বিষমমণ্ডলের নিচে থেকে উপরের দিকে উপাদান হালকা হয়। পরের বৈশিষ্ট্য, বায়ুর উপাদানগুলি ভিন্ন অনুপাতে থাকে। তারপরের বৈশিষ্ট্য, বিষমমণ্ডলে জলীয় বাষ্প বা কঠিন বস্তুকণা থাকে না।
তারপরে বৈশিষ্ট্য, এই স্তরে বিভিন্ন গ্যাস একই সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে না। বিভিন্ন গ্যাস তাদের ভর অনুযায়ী বিভিন্ন স্তরে থাকে। গ্যাসীয় উপাদানের অনুপাতে হারও একই থাকে না। এবার আমরা আলোচনা করব যে উষ্ণতা তারতম্য বা উষ্ণতার হ্রাস বৃদ্ধি অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটাই লক্ষ্য করো, উষ্ণতা তারতম্য অনুসারে স্তর বিন্যাস। যে এখানে দেখো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, তারও উপরে ম্যাগনেটোস্ফিয়ার, এইভাবে ভাগ করা হয়েছে এবং তার কার্যগুলিগুলো খুব ভালো করে লক্ষ্য করে দেখো। ট্রোপোস্ফিয়ারে পাহাড় পর্বত ইত্যাদি অবস্থান করছে এবং এখানে মেঘ, ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা, বজ্রপাত ইত্যাদি বিভিন্ন ঘটনাবলী ঘটে, আবহাওয়ার বিভিন্ন ঘটনাবলী ঘটে। এবং ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে কী বলে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সীমানা হচ্ছে ট্রোপোপজ, অর্থাৎ এটা হচ্ছে শান্ত অবস্থান, অর্থাৎ এখানে তাপমাত্রা বাড়েও না কমেও না। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার দেখো 17 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত। খুব ভালো করে যদি লক্ষ্য করো দেখো 24 থেকে 40 কিলোমিটার পর্যন্ত এখানে রয়েছে ওজোন গ্যাসের স্তর, অর্থাৎ এই স্তরটা তোমার সূর্যের অতি ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, গামা রশ্মি এগুলোকে আসতে বাধা দেয় এবং আমাদের পৃথিবীগত জীবগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। তারপরে খুব ভালো করে লক্ষ্য করো মেসোস্ফিয়ার, যেটার বিস্তার হচ্ছে 50 কিলোমিটার পর থেকে 80 কিলোমিটার পর্যন্ত। সেটাই দেখো এই স্তরে এসে উল্কা ধ্বংস হয়ে যায় বা উল্কা পুড়ে ছাই হয়ে যায়। ফলে যদি এই স্তর না থাকতো তাহলে প্রায় 10,000-এর উপরও উল্কা পৃথিবী পৃষ্ঠে এসে পৃথিবী পৃষ্ঠকে ক্ষতবিক্ষত করে দিত। এই মেসোস্ফিয়ার থাকার জন্য উল্কা পুড়ে ছাই হয়ে যায়। তারপরে স্তর দেখো আয়নোস্ফিয়ার, এবং এই স্তরে মেরুজ্যোতি, কৃত্রিম উপগ্রহ বা তোমার কী বলে মেরুজ্যোতি দেখা যায় এবং এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ইত্যাদি ঘটে। স্ট্র্যাটোস্ফিয়ারে যেহেতু শান্ত স্তর বা শান্ত মণ্ডল, এই স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করতে পারে। এবং এরপরে আরও রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, অসীম শূন্য। এবং এখানে খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে 80 কিলোমিটার পর্যন্ত সমমণ্ডল, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এবং কিছুটা আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার কিছুটা অংশ নিয়ে গঠিত। আর তারপরে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশ হচ্ছে বিষমমণ্ডল। এটা আরও ভালো করে পরের ছবিতে একসঙ্গে দেখানো হবে। দেখো এখানে আমরা উপাদানের তারতম্যের ভিত্তিতে স্তরবিন্যাস এবং উষ্ণতা তারতম্যের ভিত্তিতে স্তরবিন্যাস দুটোকে একই সঙ্গে একই ছবির মাধ্যমে দেখানো হয়েছে। খুব ভালো করে যদি লক্ষ্য করো দেখো এদিকে উচ্চতা দেওয়া আছে এবং এদিকে স্তরগুলো দেওয়া আছে। দেখো ট্রোপোস্ফিয়ার 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, স্ট্র্যাটোস্ফিয়ার 50 কিলোমিটার স্তর উচ্চতা পর্যন্ত, তারপরে মেসোস্ফিয়ার 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, তারপর থার্মোস্ফিয়ার 600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, এক্সোস্ফিয়ার 1500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, ম্যাগনেটোস্ফিয়ার 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। খুব ভালো করে যদি হোমোস্ফিয়ার বা সমমণ্ডলে দেখো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ারের কিছুটা অংশ অবস্থান করছে, অর্থাৎ এখানে উপাদানগুলো গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত একই রকম থাকে। এরপরে 80 কিলোমিটার পর থেকে, অর্থাৎ এই যে এই অংশ থেকে, অর্থাৎ এই 90 কিলোমিটার পর থেকে এই অংশের পর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশ, এই অংশটা হচ্ছে হেটেরোমণ্ডল বা বিষমমণ্ডল। এটা কি এক একটা উচ্চতায় এক একটা উপাদানের আধিক্য বেশি। এই 90 থেকে 200 কিলোমিটার পর্যন্ত নাইট্রোজেনের আধিক্য বেশি, 200 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত অক্সিজেনের আধিক্য বেশি, 1100 থেকে 3300-3500 কিলোমিটারে হিলিয়ামের আধিক্য বেশি, আর 3500 কিলোমিটার পর থেকে 10,000 কিলোমিটারে উচ্চতার মধ্যে হাইড্রোজেনের আধিক্য বেশি। খুব ভালো করে যদি ছবিটায় লক্ষ্য করো দেখো এই নিচে তাপমাত্রা উল্লেখ করা আছে, তাপমাত্রাকে উল্লেখ করা আছে এবং দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, বিশেষ করে ট্রোপোস্ফিয়ারে দেখো ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই 0 ডিগ্রি এদিকে মাইনাস কমছে আর এইদিকে বাড়ছে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখো তাপমাত্রা কমতে রয়েছে। এবং একসময় কী হচ্ছে, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার মানে ট্রোপোপজের পর যে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং একসময় 50 কিলোমিটার উচ্চতায় এসে এর তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আবার যে পরবর্তী সময় 50 কিলোমিটার পর থেকে যখন মেসোস্ফিয়ার শুরু হয়, মেসোস্ফিয়ারে আবার পুনরায় তাপমাত্রার পরিমাণ কমতে শুরু করে, এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে শুরু করেছে। এবং তারপরে আবার পরবর্তী সময়ে থার্মোস্ফিয়ারে কী হচ্ছে না, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে থার্মোস্ফিয়ার, এবং থার্মোস্ফিয়ারের পর এক্সোস্ফিয়ারে উচ্চতা
সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা ম্যাগনেটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তেই রয়েছে। এর পরের ছবিতে দেখো উচ্চতা, তাপমাত্রা এবং বায়ুর চাপ একসঙ্গে আলোচনা করা হয়েছে। যে আগের ছবিটা যেটা ব্যাখ্যা করছিলাম সেটা আবার এখানে বলছি, যে দেখো ট্রোপোস্ফিয়ারে এই যে উচ্চতা বাড়ছে, এই যে উচ্চতা বাড়ছে 10 কিলোমিটার, 18 কিলোমিটার পর্যন্ত, এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা দেখো কমছে, অর্থাৎ এই যে 0 ডিগ্রি মাইনাসের দিকে এগোচ্ছে, অর্থাৎ তাপমাত্রা কমছে। এই যে ট্রোপোপজ, এই ট্রোপোপজে তাপমাত্রা বাড়েও না কমেও না, অর্থাৎ এখানে একটা স্থির অবস্থায় থাকে। এরপরে আবার যখন স্ট্র্যাটোস্ফিয়ারে চলে এলো, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই যে উচ্চতা বাড়ছে, এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা আবার পুনরায় বাড়তে বাড়তে এই অংশে অর্থাৎ 50 কিলোমিটার উচ্চতায় গিয়ে তাপমাত্রা 0 ডিগ্রিতে পৌঁছাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা আবার পুনরায় কমতে শুরু করছে, এই তাপমাত্রা কমছে। এবং মেসোস্ফিয়ারের পর যখন এটা গিয়ে পড়ছে থার্মোস্ফিয়ারে অর্থাৎ এই 90 কিলোমিটার উচ্চতার পর থার্মোস্ফিয়ারে, তখন আবার পুনরায় তাপমাত্রা বাড়তে শুরু করছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্তরে বায়ুচাপ কী হচ্ছে, কীভাবে বাড়ছে কি কমছে। এবং ট্রোপোস্ফিয়ার উচ্চরে অর্থাৎ বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরে বা ভূপৃষ্ঠে বায়ুর চাপ কত, 1000 মিলিবার। এবং যত উচ্চতা বাড়ছে, এই যে 10 কিলোমিটারের পর 20 কিলোমিটার বা তার আগে 18 কিলোমিটার, এখানে কি হচ্ছে না বায়ুচাপ কমে 100 মিলিবার, অর্থাৎ ট্রোপোপজে বায়ুচাপ গিয়ে দাঁড়াচ্ছে 100 মিলিবার। স্ট্র্যাটোস্ফিয়ারে আরও উচ্চতা বৃদ্ধির সঙ্গে দেখো 10 মিলিবার, স্ট্র্যাটোপজে 1 মিলিবার, মেসোস্ফিয়ারে 0.1 মিলিবার, মেসোপজে 0.01 মিলিবার, থার্মোস্ফিয়ারে 0.01 মিলিবার। অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্তরে বায়ুমণ্ডলের প্রত্যেকটা স্তরে বায়ুর চাপ কমতে থাকে। এইবার প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর। বায়ুমণ্ডলের একবার নিচের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরটির নাম হলো ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। এবং এই ট্রোপোস্ফিয়ার শব্দের উৎপত্তি কীভাবে না, এটা গ্রিক শব্দ ট্রোপোস অর্থাৎ টার্বুলেন্স বা মিক্সিং, যার বাংলা অর্থ হচ্ছে মিশে যাওয়া, এবং স্ফিয়ার যার বাংলা অর্থ হচ্ছে অঞ্চল বা মণ্ডল, থেকেই এই স্তরের নাম হয়েছে ট্রোপোস্ফিয়ার। সংজ্ঞা কী, এই যে দেখো নিচের সব থেকে নিচের ভূপৃষ্ঠ থেকে সব থেকে নিচে সমুদ্র সমতল থেকে নিচে সব থেকে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের বিভিন্ন উপাদান মিশ্রিত পরিবর্তনশীল স্তরটিকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। এর বিস্তার বা অবস্থান কি না, মেরু অঞ্চলে ভূপৃষ্ঠে 8 থেকে 9 কিমি, আর নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 18 কিমি ঊর্ধ্ব পর্যন্ত এই স্তরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এবার কিছু বৈশিষ্ট্য, ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। একে বলা হয় নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার। এখানে ছবিটা লক্ষ্য করো, এই ছবিটা দেওয়া আছে যে এই দেখো এদিকে তাপমাত্রা 0 ডিগ্রি এদিকে বাড়ছে আর এই দিকে কমছে, এবং এটা হচ্ছে উচ্চতা। এবং ট্রোপোস্ফিয়ার থেকে যত উপরের দিকে যাচ্ছে, যত উচ্চতা এইদিকে বাড়ছে, তত দেখো তাপমাত্রা কমছে। এই যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কমছে, এটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার। এখানে একটা কোশ্চেন হতে পারে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার প্রথম কারণ হচ্ছে ওপরের বিকিরণ কম। যত উপরে উঠবে বিকিরণ কম, কারণ কি না সূর্য থেকে যে আলো এসে পৌঁছাচ্ছে সেটা সরাসরি তো বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, সেটা এসে সরাসরি ভূপৃষ্ঠ উত্তপ্ত করে। যখন ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর সেখান থেকে তাপটা বিকরিত হয়ে গিয়ে বায়ুমণ্ডলে উঠছে, তো সেটা যখন উপরে উঠছে তখন তার তাপমাত্রার পরিমাণ কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে না তাপের বিকিরণ কমে যাচ্ছে উপরের দিকে উঠতে উঠতে, এবং উষ্ণতা কমছে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, বায়ুর ঘনত্ব কম। যত উপরে উঠবে বায়ুর ঘনত্ব কম, ফলে তাপমাত্রার পরিমাণ কমছে। তারপরে কি নিচের দিকে যে বিকরিত তাপ উপরের দিকে উঠছে, ফলে সেটা এসে কম পৌঁছাচ্ছে, ফলে তাপমাত্রার পরিমাণ কমছে। আর কি তাপ শোষণ কম না, যেহেতু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যত উচ্চতা বাড়বে তত ধূলিকণা এবং জলীয় বাষ্প পরিমাণ কমবে, ধূলিকণার পরিমাণ কমবে। তার ফলে কী হচ্ছে, তাপ শোষণকে অর্থাৎ তাপকে ধরে রাখার বা তাপ শোষণ করার ক্ষমতাও কমে যাচ্ছে। ফলে
উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছে। আর কি হচ্ছে না, বায়ুস্তর পাতলা। বায়ুস্তর পাতলা হওয়ার জন্য কী হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমছে। পরের যে বৈশিষ্ট্যটা, সমগ্র বায়ুমণ্ডলে মোট যে গ্যাসীয় ভর তার 75% অর্থাৎ 3/4 ভাগ ট্রোপোস্ফিয়ার স্তরে রয়েছে। এই জন্য এই স্তরকে বলা হয় ঘনমণ্ডল, এবং এই স্তরে 100% জলীয় বাষ্প রয়েছে। পরের বৈশিষ্ট্য, ঘনত্ব বায়ুচাপ। এই স্তরে বায়ুর ঘনত্ব এবং বায়ুচাপ সবচেয়ে বেশি। উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর বেগ বাড়ে এবং বায়ুচাপ কমে। এখান থেকে একটা প্রশ্ন করা যেতে পারে যে বায়ুর গতিবেগ, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর গতিবেগ ক্রমশ বৃদ্ধি পায় কেন? তার প্রথম কারণটা হচ্ছে যে, প্রথমত হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে 2 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ কম থাকে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় তত বায়ুর গতিবেগ বাড়তে থাকে। তার প্রথম কারণটা হচ্ছে ঘর্ষণজনিত বাধাহীনতা। না, ট্রোপোস্ফিয়ারের নিচে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহের সময় সেই বায়ুটা কী হয়, বাড়িঘর, গাছপালা ইত্যাদি দ্বারা বাধা পায়। কিন্তু এটা যত উচ্চতা বাড়বে এই বাড়িঘর এবং গাছপালার বাধা পাবে না, ফলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর গতিবেগ বাড়বে বা বাড়ে। 2 নম্বরে হচ্ছে ভূমিরূপের অবস্থান। দেখো যে ভূপৃষ্ঠে পাহাড়, পর্বত, মালভূমি ইত্যাদি বড় বড় পর্বত বা ইত্যাদিগুলো অবস্থান করছে, ফলে বায়ু যখন সমান্তরালে প্রবাহিত হচ্ছে তার প্রবাহটাকে আটকিয়ে দিচ্ছে। কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবে তত বাধাহীনতা হওয়ার জন্য বা ভূমির উপর অবস্থান না থাকার জন্য বায়ুর গতিবেগ বাড়বে। 3 নম্বর হচ্ছে উন্মুক্ত পথ। না, ট্রোপোস্ফিয়ারে যত উচ্চতা বাড়ে যত উচ্চতা বাড়ে তত পথ উন্মুক্ত হয়, এবং উত্তর ট্রোপোস্ফিয়ারে প্রচণ্ড গতিবেগে জেট বায়ু প্রবাহিত হয়, এবং এই জেট বায়ু উত্তর ট্রোপোস্ফিয়ারের মধ্য দিয়ে প্রচণ্ড গতিবেগে প্রবাহিত হয়। এই জন্য ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর গতিবেগ ক্রমশ বৃদ্ধি পায়। পরের বৈশিষ্ট্য, আবহাওয়ার গোলযোগ। দেখো এখানে যে ছবিগুলো দেওয়া রয়েছে, ঝড়ের ছবি, মেঘের ছবি, বৃষ্টিপাতের ছবি, শিলাবৃষ্টির ছবি এবং বজ্র বিদ্যুতের সহ মেঘের ছবি। দেখো আবহাওয়ার, বিশেষ করে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার এই স্তরে ধূলিকণা থেকে শুরু করে জলীয় বাষ্প ইত্যাদি এবং গ্যাসীয় বিভিন্ন উপাদানগুলো অবস্থান করার জন্য এই স্তরে বায়ুপ্রবাহ, মেঘ, ঝড়, বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, বজ্রপাত, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি আবহাওয়ার যাবতীয় ঘটনা ঘটে। এই জন্য এই স্তরের অপর নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। পরের বৈশিষ্ট্য, দূষক। সকল ধূলিকণা এবং দূষণকণা এই স্তরেই অবস্থান করে। আরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, জীবজগতের বিস্তার। এই স্তরে একমাত্র জীবজগতের বিস্তার দেখা যায়। এবং পরের বৈশিষ্ট্য, ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কী হয় না, উষ্ণতার হ্রাস বৃদ্ধি কোনোটাই ঘটে না। একে বলা হয় ট্রোপোপজ। পজ শব্দের অর্থ হলো থামা, এবং এখানে তাপমাত্রা -60 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের আমরা চলে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখন স্ট্র্যাটোস্ফিয়ার, ইংরেজি স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটা গ্রিক স্ট্র্যাটো, যার বাংলা অর্থ হচ্ছে শান্ত অথবা স্থির, এবং স্ফিয়ার, যার বাংলা অর্থ হচ্ছে অঞ্চল থেকে উদ্ভূত। ট্রোপোস্ফিয়ারের সংজ্ঞা কী না, ট্রোপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এর অবস্থান না ভূপৃষ্ঠের 18 কিমি উচ্চতা পর থেকে 50 কিমি পর্যন্ত অঞ্চল হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে এই ছবিটাতে খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এই 50 কিলোমিটার পর্যন্ত স্তরটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা 18 কিলোমিটার পর থেকে, অর্থাৎ এই ট্রোপোপজ 18 কিলোমিটার পর থেকে 50 কিলোমিটার পর্যন্ত। খুব ভালো করে যদি লক্ষ্য করো, 20 কিলোমিটার পর 24 কিলোমিটার 40 কিলোমিটার পর্যন্ত এই অংশটা হচ্ছে ওজোন স্ফিয়ার। এটা নিয়ে পরে আলোচনা করব। এর বৈশিষ্ট্য কী না, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রান্তীয় অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে, কিন্তু মধ্য এবং উচ্চ অক্ষাংশে এই বৈশিষ্ট্য দেখা যায় না। বিশেষ করে 50 কিলোমিটার, এখানে লক্ষ্য করো এই যে ছবিটা রয়েছে, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হওয়ার পর, অর্থাৎ এই 18 কিলোমিটার শুরু হওয়ার পর এখান থেকে যে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, এই শুরু হওয়ার পর দেখো উচ্চতা যত বাড়ছে এইদিকে তত তাপমাত্রার পরিমাণ বাড়তে বাড়তে একসময় 50 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা এসে দাঁড়ায় কত, 0 ডিগ্রি। ঠিক আছে।
অপর বৈশিষ্ট্য হচ্ছে কি বায়ুর ঘনত্ব, না এই স্তরে বায়ুর ঘনত্ব খুব কম হয়, একে বলা হয় সূক্ষ্মমণ্ডল। আবার নেক্সট বৈশিষ্ট্য কি শান্ত মণ্ডল, না যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সেরকমভাবে ধূলিকণা, খুব অল্প পরিমাণে ধূলিকণা দেখা যায়, কিন্তু জলীয় বাষ্প একদমই দেখা যায় না, সেই জন্য এই স্তরে মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বজ্রপাত কিছুই হয় না। সেই জন্য এর অপর নাম হচ্ছে শান্তমণ্ডল বা শান্ত স্তর। এবং এখানেই একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্তরে দ্রুতগামী জেট বিমান চলাচল করে। এখানে একটা কোশ্চেন, যে স্ট্র্যাটোস্ফিয়ারে দ্রুতগামী জেট বিমান চলাচল করে কেন? তার প্রথম উত্তর হচ্ছে যে শান্ত অবস্থা বিরাজ করে। কীরকম? না এই স্তরে ধূলিকণা বা জলীয় বাষ্প প্রায় থাকেই না, ধূলিকণা থাকলেও খুব কম, সেই জন্য মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বজ্রপাত ইত্যাদি কোনো কিছুই সৃষ্টি হয় না, ফলে একটা শান্ত অবস্থা বিরাজ করে। দ্বিতীয় কারণ কি? বায়ুপ্রবাহের অনুপস্থিতির জন্য স্মুথ বেগে প্রবাহিত হয় জেট বিমান, এবং জেট বিমান কোনো ঘর্ষণের সৃষ্টি হয় না, ফলে এর বহুমূল্যবান জ্বালানি বেঁচে যায়। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে যে জেট বায়ুপ্রবাহ ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে যেহেতু কোনো বাধা থাকে না, এই জন্য এই অঞ্চলে প্রচণ্ড গতিবেগে জেট বায়ু চলাচল করে, এবং এই জেট বায়ু জেট বিমান চলাচলে সাহায্য করে। এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দ্রুতগামী জেট বিমান চলাচল করতে পারে। এইবার পরের বৈশিষ্ট্য যেটা লক্ষ্য করবো, এখানে যে মেঘের ছবিটা দেওয়া আছে এটাকে লক্ষ্য করো। এই মেঘটাকে বলা হয় মুক্তাবেগ বা মুক্তিক মেঘ বা শক্তি মেঘ। কেন না স্ট্র্যাটোস্ফিয়ারে মেরু অঞ্চলে নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে বরফ কেলাসযুক্ত এক ধরনের মেঘ দেখা যায়, এই মেঘটাকে বলা হয় মুক্ত মেঘ বা মুক্তিক মেঘ বা শক্তি মেঘ। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওজোন স্তর বা স্ট্র্যাটোস্ফিয়ার গুরুত্ব কী, সেখানে যে ওজোন স্তর সূর্য থেকে ক্ষতিকারক অতি বেগুনি, রঞ্জন এবং গামা রশ্মিকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে। এখানে যে ছবিটা দেওয়া আছে, এর আগেও একটা ছবি দেওয়া আছে, সেটা দেখব। এখানে লক্ষ্য করো পৃথিবী, এই আমাদের পৃথিবীর পরে দেখো ট্রোপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এবং তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার। খুব ভালো করে লক্ষ্য করে দেখো ট্রোপোস্ফিয়ার স্তর কি না, এই অংশে ওজোন স্তরকে ব্যাড ওজোন বলা হয়, কারণ জীবজগতে ক্ষতি সাধন করে। আর তারপরের স্তরটাকে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, এই অংশে কী হয় না, ওজোন স্তর ক্ষতিকারক আলট্রা ভায়োলেট রেডিয়েশন থেকে প্রাণীজগৎকে রক্ষা করে। আমরা যেমন আগের ছবিটা লক্ষ্য করো, এখানে দেখো যে 24 থেকে 40 কিলোমিটার এই অংশটা কি হয় না, এটাকে ওজোন স্ফিয়ার বলা হয় না। বায়ুমণ্ডলের অতি ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, গামা রশ্মি এই অংশে এসে বাধা পায়, ফলে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাতে পারে না, সেই জন্য জীবকুল ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। যদি ওজোন স্তর না থাকতো, তাহলে এই ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, গামা রশ্মি পৃথিবী পৃষ্ঠে এসে বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যের বৈষম্য ঘটাতো, এবং তার সঙ্গে কী হতো, বিভিন্ন রকম রোগ ব্যাধি, অর্থাৎ ক্যান্সার, চোখের রোগ, চোখের ছানি, কি রেটিনার রোগ, তার সঙ্গে বন্ধ্যাত্ব, বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতো, এবং উদ্ভিদ প্রাণী বা বাস্তুতন্ত্রে ভারসাম্য বিঘ্নিত হতো। সেই জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ারের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের যেটা রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যে অংশ উষ্ণতা অপরিবর্তিত থাকে তাকে বলা হয় স্ট্র্যাটোপজ। আর স্ট্র্যাটোপজ 50 কিমি উচ্চতায়, এই অংশে বায়ুর উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর এর উপরের স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এবার নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ার। এই ছবিটা থেকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রচণ্ড বেগে উল্কা ছুটে আসছে, এবং এই উল্কা ছুটে এসে যদি পৃথিবী পৃষ্ঠে এসে পড়তো, ধরে নাও যে মেসোস্ফিয়ার স্তরটা নেই বা ছিল না বায়ুমণ্ডলের স্তরটা, তাহলে কি হতো, 10,000 উল্কা পৃথিবী পৃষ্ঠে এসে পৃথিবীকে ক্ষতবিক্ষত করে দিত। সেটার হাত থেকে এই স্তর রক্ষা করছে। তাহলে এখন জানা যাক, ইংরেজি মেসোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ মেসো, যার অর্থ হচ্ছে মধ্যমভাগ, এবং স্ফিয়ার, যার বাংলা অর্থ হচ্ছে অঞ্চল বা মণ্ডল, এই থেকে মেসোস্ফিয়ার শব্দটা উদ্ভূত হয়েছে। সংজ্ঞা কী না, স্ট্র্যাটোস্ফিয়ার উপরে বায়ুমণ্ডলের তৃতীয় তথা মাঝের স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। এর বিস্তার কী অর্থাৎ অবস্থান না, স্ট্র্যাটোপজের উপর থেকে 80 কিমি পর্যন্ত মেসোস্ফিয়ার বিস্তৃত। বৈশিষ্ট্য না, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। আর
অপর বৈশিষ্ট্য বায়ুচাপ, না এ স্তরে বায়ুচাপ খুবই কম এবং উচ্চতা বৃদ্ধিতে কমতে থাকে। খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে উল্কা। না মহাকাশ থেকে ঝরে পড়া উল্কাসমূহ বায়ুর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে প্রবল ঘর্ষণে আগুন জ্বলে যায়, মেসোস্ফিয়ারে এসে প্রবল ঠান্ডায় নিভে যায় ও ছাই হয়ে যায়। খুব যদি লক্ষ্য করো, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার এই তিনটে স্তরে কম ঘনত্বযুক্ত বায়ু অবস্থান করার জন্য উল্কা এর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোনো ক্ষতি না হলেও আরও বেশি জ্বলে ওঠে এবং সেটা যখন মেসোস্ফিয়ারে এসে পৌঁছায় তখন, যেহেতু মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর এবং এখানকার তাপমাত্রা -100°C, অর্থাৎ আয়নোস্ফিয়ারে যখন প্রায় তাপমাত্রা 1100°C বা তার থেকেও বেশি, সেই তাপমাত্রা থেকে যখন সেটা প্রবল ঠান্ডা -100°C তাপমাত্রায় এসে উল্কাটা এসে পৌঁছায়, তখন কি হয় না প্রবল কী বলে ঠান্ডাতে এটা নিভে যায় এবং ছাই হয়ে যায়। এখানে এই ছবিটাকে লক্ষ্য করো এবং ছাই হয়ে যাওয়ার পর এর কিছু অংশ ভূপৃষ্ঠে এসে পতিত হয়। পাশের ছবিটায় লক্ষ্য করো যে মেঘটাকে দেখাচ্ছে যে মেসোস্ফিয়ার একটা হালকা, অতি হালকা মেঘের সৃষ্টি হয়, যে মেঘটাকে বলা হয় নৈশদ্যুতি মেঘ। আরেকটি বৈশিষ্ট্য হলো যে মেসোস্ফিয়ার ঊর্ধ্বসীমায় যে অংশে উষ্ণতা হ্রাস পায় না তাকে বলা হয় মেসোপজ। পরের স্তর হলো থার্মোস্ফিয়ার। দেখো, ইংরেজি থার্মোস্ফিয়ার শব্দটা গ্রিক শব্দ থার্মো, যার অর্থ হচ্ছে বাংলা অর্থ তাপ, এবং স্ফিয়ার, যার বাংলা অর্থ হচ্ছে অঞ্চল বা মণ্ডল, থেকে উদ্ভূত। সংজ্ঞা কি না মেসোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের যে চতুর্থ স্তর, সেই স্তরটাকে বলা হয় থার্মোস্ফিয়ার এবং এই থার্মোস্ফিয়ার স্তরের অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এর অবস্থান কি না মেসোপজের ঊর্ধ্বে 700 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থার্মোস্ফিয়ার বিস্তৃত। বৈশিষ্ট্য কি না উষ্ণতা, যেহেতু থার্মোস্ফিয়ারে অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি এবং গামা রশ্মি এরা একে অপরের সঙ্গে সংঘর্ষ করার ফলে এই স্তরের নিচের অংশে বা নিচের বায়ুতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য, মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত হারে তাপমাত্রা বাড়তে থাকে। এইভাবে কি হয়, অধিক উষ্ণতার জন্য, বিশেষ 1200°C জন্য এই স্তরকে বলা হয় থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল। কিন্তু লক্ষণীয় বিষয় যে 500 কিমি উচ্চতার পর উষ্ণতার বাড়েও না কমেও না, একই থাকে। এই অঞ্চলকে বলা হয় সমতাপ অঞ্চল বা আইসোথার্মাল রিজিয়ন। এবার পরের বৈশিষ্ট্য আয়নোস্ফিয়ার, মানে এই স্তরের অপর নাম আয়নোস্ফিয়ার। কেন না এই স্তরে অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, গামা রশ্মি একে অপরের সঙ্গে সংঘর্ষের ফলে স্তরের বায়ুর নিচের দিকে কি হয়, আয়নিত অবস্থায় থাকে, সেই জন্য স্তরের অপর নাম আয়নোস্ফিয়ার। খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বেতার তরঙ্গ, অর্থাৎ আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আর এই বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বলে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে রেডিও, ট্রানজিস্টার, টেলিভিশন প্রভৃতির মাধ্যমে শুনতেও পাই, দেখতেও পাই। এখন এখানে তোমার মনে প্রশ্ন জাগা উচিত যে আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কেন? তার কারণ রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে যে চৌম্বক বিক্ষেপ। কীভাবে না আয়নোস্ফিয়ার স্তরে তড়িদাহত অণুর অনবরত চৌম্বক বিক্ষেপ ঘটছে। ফলে কি হচ্ছে, বেতার তরঙ্গ এই স্তরকে ভেদ করে আর যেতে পারছে না। ফলে ভূপৃষ্ঠ থেকে পাঠানো তরঙ্গ উপতরঙ্গ রূপে পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তড়িদাহত অণুর সঙ্গে ধাক্কা। মানে ভূপৃষ্ঠ থেকে যে তরঙ্গটা পাঠানো হচ্ছে সেই তরঙ্গটা আয়নোস্ফিয়ার স্তরে গিয়ে তড়িদাহত অণুর সঙ্গে ধাক্কা খাচ্ছে এবং ধাক্কা খাওয়ার ফলে সেটা প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসছে। তৃতীয় যে বৈশিষ্ট্য দিন রাত্রি প্রতিফলন। কি হচ্ছে না আয়নোস্ফিয়ারের নিচের অংশে, বিশেষ করে 90 থেকে 120 কিমি অংশে, এই অংশে কী হচ্ছে না রঞ্জন রশ্মির দ্বারা আণবিক নাইট্রোজেন আয়নিত হয়ে কি হচ্ছে না একটা স্তর তৈরি করছে, যে স্তরটার নাম হচ্ছে ক্যানেলি হেভিসাইড স্তর। এবং এই স্তর দিনের বেলায় সূর্যের আলোতে কি করছে না প্রতিফলিত করছে,
তরঙ্গকে ওই প্রেরিত তরঙ্গকে প্রতিফলিত করছে দিনের বেলায়। অপরপক্ষে রাতের বেলায় কি হচ্ছে না, আয়োনোস্ফিয়ারের উপরের অংশে অর্থাৎ 120 থেকে 400 কিমি অংশে, এই অংশে কী হচ্ছে না, অতি বেগুনি রশ্মি দ্বারা পারমাণবিক অক্সিজেন আয়নিত হচ্ছে এবং আয়নিত হওয়ার ফলে এই অংশে একটা স্তর তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে অ্যাপেলেটন স্তর। এবং এই স্তরটা, এই অ্যাপেলেটন স্তর রাতের বেলায় সূর্যের আলোর অনুপস্থিতিতে প্রেরিত তরঙ্গকে প্রতিফলন করছে। এইভাবে আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং এই বেতার তরঙ্গ প্রতিফলিত হওয়ার জন্যই আমরা রেডিও, ট্রানজিস্টার এবং টেলিভিশনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে শুনতেও পাই আর দেখতেও পাই। পরের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মেরুজ্যোতি, যেটা তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ডে ছবি দেখেই বুঝতে পারছো যে এখানে যে একটা রামধনুর অস্পষ্ট আভা, যেটাকে আমরা বলছি মেরুজ্যোতি, এই অস্পষ্ট আভাটা কি না, উভয় মেরুতে যেহেতু 6 মাস যখন রাত্রি থাকে সে সময় কি হয়, মাঝরাতে দেখা যায় যে একটা অস্পষ্ট রামধনু রঙের মতো আভা দেখা যাচ্ছে। যে আভাটাকে বলা হয় অরোরা বা মেরুজ্যোতি বা মেরুপ্রভা। এবং এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সুমেরুপ্রভা বা অরোরা বোরিওলিস, আর একটা হচ্ছে কুমেরুপ্রভা বা অরোরা অস্ট্রালিস। এই সুমেরুপ্রভা কখন সৃষ্টি হয়, উত্তর মেরুতে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত। এই সময় সুমেরু প্রভা বা উত্তর মেরুতে যে কি বলে রামধনু রঙের মতো অস্পষ্ট আভা বা আলো দেখা যায়, এটা হচ্ছে সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস। অপরপক্ষে দক্ষিণ মেরুতে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে মাঝরাতে যে রামধনু রঙের আভা দেখা যায়, এই আভাটা পরিচিত কী নামে না, কুমেরুপ্রভা বা অরোরা অস্ট্রালিস নামে। অর্থাৎ থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি বা মৃদু আলো প্রভার সৃষ্টি হয়। পরের স্তর এক্সোস্ফিয়ার। দেখো, আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে 700 থেকে 750 কিমি উচ্চতা পর্যন্ত এক্সোস্ফিয়ার অবস্থিত। সংজ্ঞা কী না, থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এখানে বায়ুমণ্ডল খুবই হালকা। বৈশিষ্ট্য কী না, এই স্তরের উষ্ণতা, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে। উপাদান কী কী উপাদান নিয়ে গঠিত না, এই স্তর আণবিক অক্সিজেন, অত্যাধিক কম ঘনত্বের হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য থাকে। পরেরটা যেটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, পিছনে ব্যাকগ্রাউন্ডে ছবি দেখেও তোমরা ধরতে পারবে যে কৃত্রিম উপগ্রহ। এই স্তরে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন থাকে। আন্তর্জাতিক যে মহাকাশ স্টেশন সেটা এই স্তরে অবস্থান করছে এবং এখানে বায়ুর সব উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে। এই স্তর থেকে গ্যাসের কণাগুলি মহাশূন্যে অবাধে চলে যেতে পারে। আর বর্তমান দিনে তোমরা কৃত্রিম উপগ্রহের গুরুত্ব তো জানো, যে প্রাকৃতিক দুর্যোগ বা মৎস্য আহরণ হোক, বা অবস্থান নির্ণয় করার জন্য হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে কৃত্রিম উপগ্রহের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমরা পরে যে চ্যাপ্টার রয়েছে শেষের দিকে সেই কৃত্রিম উপগ্রহ বা ইত্যাদি নিয়ে আলোচনা করব। শেষ যে স্তর বা বায়ুমণ্ডলের সব থেকে উপরের স্তর, যে স্তরটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এটা বায়ুমণ্ডলের সব থেকে ঊর্ধ্বতম স্তর, যার বিস্তার 750 থেকে 10,000 কিমি এবং এই স্তর ইলেকট্রন ও প্রোটন দ্বারা চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে বলে এই স্তরের নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এবং এই স্তরের উষ্ণতা সূর্যের করোনা বা 6টা মণ্ডলের উষ্ণতার সমান। বৈশিষ্ট্য কী না, স্থায়ী চৌম্বক ক্ষেত্র। যেহেতু সৌরবায়ু থেকে নির্গত ইলেকট্রন ও প্রোটন কণা দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে বলে এই স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। অপর বৈশিষ্ট্য কী না, উপাদান। এই স্তরের নিচে পারমাণবিক অক্সিজেন, মাঝে হিলিয়াম এবং ঊর্ধ্বে হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। ম্যাগনেটোপজ, এই স্তরের যে অংশে পৃথিবীর চৌম্বকত্ব থেমে যায় তাকে বলে ম্যাগনেটোপজ। এবং পেছনে ব্যাকগ্রাউন্ডের ছবি দেখে তোমরা বুঝতে পারছো যে ভ্যান অ্যালেন বিকিরণ, এই যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা বা যে জিপ ফাইলটা ঘুরছে এটা হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ। তার নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 কিমি এবং 16,000 কিমি উচ্চতায় দুটো ঘন বলয়যুক্ত ম্যাগনেটোপোজকে
বলা হয় কি না ভ্যান অ্যালেন বিকিরণ। এবং এই ভ্যান অ্যালেন বিকিরণ কে না জেমস ভ্যান অ্যালেন, মার্কিন পদার্থবিদ জেমস ভ্যান অ্যালেন প্রথম এ বিষয়ে আলোকপাত করেছেন বলেন, তার নাম অনুসারে এটাকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। কীরকমভাবে না প্রায় বায়ুশূন্য অবস্থায় বিশেষ করে হিলিয়াম এবং হাইড্রোজেন এই দুই গ্যাসের কি না ইলেকট্রন ও প্রোটন কণাগুলি ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি আয়নিত অবস্থায় আয়নগুলি বলয়াকারে অবস্থান করে বলে এই স্তরকে মার্কিন ভূবিজ্ঞানী বা মার্কিন পদার্থবিদ বা এই বলয়ের আবিষ্কারকর্তা জেমস ভ্যান অ্যালেনের নাম অনুসারে এর নাম হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। কীভাবে সৃষ্টি হয় না সৌরবাদ থেকে, বিশেষ করে এই যে সৌরবায়ু থেকে নির্গত ইলেকট্রন ও প্রোটন, এই যে আয়ন, এই আয়ন এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কেন্দ্রের জন্য বিভিন্ন মহাজাগতিক বস্তু বা মহাজাগতিক রশ্মির প্রভাবে এই ভ্যান অ্যালেন বিকিরণ বলয় তৈরি হয়েছে। মহাশূন্যে বিলীন হয়, স্তরটি ধীরে ধীরে বায়ুশূন্য হয়ে মহাশূন্যে বিলীন হয়ে যায়। এই ছিল বায়ুমণ্ডলের উপাদান ও উষ্ণতা দুইভাবেই বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এবং এই চ্যাপ্টার শেষ হলো। এর পরের চ্যাপ্টারে তোমাদের ওজোন স্তরের বিনাশ ও তার প্রভাব নিয়ে আলোচনা করা হবে।